হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি আমাদের ভার্সিটি রিটেন স্পেশাল বা রিটেন ডেডিকেটেড ক্লাস। আজকে আমরা কথা বলবো বোটানির সবথেকে ফিয়ারসাম চ্যাপ্টার, যেটা নিয়ে আমাদের সবার অনেক ভয় থাকে। কি পড়বো, এইচএসসি তে খুব আমি খারাপ ছিলাম এই চ্যাপ্টারে। চ্যাপ্টার 7 আমার মাথায় ঢুকে না। উদ্ভিদ শারীরতত্ত্ব অনেক কঠিন ভাই, এই রিটেনে কি আসবে বুঝতেছি না, আসলেও কি পারবো নাকি জানি না। বাট কথা হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রত্যেকটা এক্সামিনেশন প্যাটার্ন, তুমি ডিউতে পরীক্ষা দাও, সিইউতে দাও, আরইউতে দাও, গুচ্ছে দাও, হোয়াট এভার দ্য ভার্সিটি ইউ চুজ, সবাই যখন রিটার্ন পরীক্ষার জন্য বসে তখন তারা একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করে চলে। এবং রিটার্নের মধ্যে দেখা হয় যেটা, তুমি একটা অনেক বড় কনসেপ্টকে কত ছোট করে প্রেজেন্ট করতে পারো, তারাই সব থেকে ভালো উত্তর দেয় যারা কম কথায় বেশি সিগনিফিকেন্স প্রকাশ করতে পারে। ইটস নট লাইক সৃজনশীল, পারি না আল্লাহর ওয়াস্তে লেখা শুরু করি এবং এটা 3 পেজ লিখলাম। তোমার জন্য জায়গা দেওয়া হবে খুবই কম, সে কম জায়গার মধ্যে তোমাকে তোমার জাস্টিফিকেশন দিয়ে আসতে হবে। তো আজকে আমাদের এটাই ট্রাই থাকবে যে কত কম ব্রেন খরচ করে, কত কম জায়গা খরচ করে আমরা শারীরতত্ত্বকে অ্যাপ্রোচ করতে পারবো। তো লেটস গো, আমরা স্টার্ট করি। প্রথমে আমলনামা দেওয়া থাকে, আমরা সবাই জানি, ক্লাসেও দেখেছি মনে হয়, আপনারা অলরেডি করে ফেলেছেন এই চ্যাপ্টারের ম্যারাথন। তো আমলনামা দেখে তো লাভ না, আমরা জানি আমলনামাতে কি আছে, কেমন প্রশ্ন আসছে না আসছে। তো আমরা একদম সরাসরি চলে যেতে চাই আমাদের প্রথম প্রশ্ন, যেখানে একদম চ্যাপ্টারের ফার্স্ট পেজ থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে স্টিফেন হেলস একজন বিজ্ঞানী ছিলেন, তিনি প্রথমবারের মতো উদ্ভিদের শারীরতত্ত্বকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই বিজ্ঞানীর নাম অনেক বেশি জনপ্রিয়। তারপর পরই বলা আছে আমাদের যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টের বড় হওয়ার জন্য কিছু মেটাল এবং নন মেটাল দরকার। মানে আমাদেরও যেমন বড় হওয়ার জন্য অনেক কিছু দরকার, তেমনি গাছেরও বড় হওয়ার জন্য অনেক ধরনের এলিমেন্ট বা মৌল দরকার। তো দেখা যায় এই এলিমেন্ট মোট কতটা দরকার যদি কখনো প্রশ্ন আসে। খেয়াল করে দেখো, প্রথমে আছে 9, এরপর আছে 8, তাহলে মোট এলিমেন্ট দরকার কত? মোট এলিমেন্ট দরকার আপনার অ্যারাউন্ড 17। মোট এলিমেন্ট কয়টা দরকার? অ্যাবাউট 17 এলিমেন্ট তোমার হইলেই একটা গাছ মোটামুটি ভালো করে বাঁচতে পারে। বাট এই 17টা এলিমেন্টের মধ্যে দেখা যায় কিছু এলিমেন্ট এমন আছে যেই এলিমেন্টের সিগনিফিকেন্স বা যেসব এলিমেন্টের তাৎপর্য তোমার বডিতে অনেক বেশি, এবং এসব এলিমেন্টের ইম্পর্টেন্স বা গুরুত্ব, ওদের ব্যবহার তোমার অনেক বেশি। যেমন আমরা একটা বলতে পারি ম্যাগনেসিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, কারণ ম্যাগনেসিয়াম ছাড়া তুমি কখনোই ক্লোরোফিল বানাইতে পারবে না। তো একবার চিন্তা করে দেখো, তোমার কাছে যদি কোনো ক্লোরোফিল না থাকে, বাপরে, তুমি কখনো খাবারই বানাইতে পারবে না। তুই খাবার বানাইতে না পারলে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না, কারণ আমিও গাছপালা খাইয়ে বাঁচি। সেম একটা হিসাব, নর্মাল কথাবার্তা। এই ধরনের ইম্পর্টেন্ট যেগুলো শারীরতত্ত্বকে বা উদ্ভিদের বডিকে ডিরেক্টলি কন্ট্রোল করে এবং যাদেরকে বেশি মাত্রায় প্রয়োজন, যাদেরকে একটু বেশি মাত্রায় প্রয়োজন, এই জিনিসগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট। কি বলা হয়? ম্যাক্রো এলিমেন্ট। এই ম্যাক্রো এলিমেন্ট কয়টা আছে? এই ম্যাক্রো এলিমেন্ট মোট 9টা আছে। তো প্রথমে আমরা দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখো, জৈব যৌগে যারা যারা ছিল তাদেরকে আমরা একটু বেশি বেশি এখানে পাত্তা দিচ্ছি। তো আমরা এটা মনে করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে MGK ক্যাফে ফর নাইস চপস। MGK একটা ক্যাফে ছিল যেটা চপের জন্য অনেক বিখ্যাত। তো MG দিয়ে ম্যাগনেসিয়াম, K দিয়ে পটাশিয়াম, Ca দিয়ে ক্যালসিয়াম, N দিয়ে নাইট্রোজেন, C দিয়ে কার্বন, H দিয়ে হাইড্রোজেন, O দিয়ে অক্সিজেন, P দিয়ে ফসফরাস, S দিয়ে সালফার। MGK ক্যাফে ফর নাইস চপস। তো তোমাকে সবগুলো লিখতে হবে এরকম কোনো কথা নাই, পরীক্ষার মধ্যে ভুলে গেলে তুমি 2-3টা লিখতে পারো। সেম ভাবে যেগুলোর তাৎপর্য অনেক কম, যেগুলো কম মাত্রায় খেলেই চলবে, সেগুলো হচ্ছে মাইক্রো এলিমেন্ট। তোমার সবগুলো লেখার দরকার নেই, বাট অন্তত বলবা মোট 8টা মাইক্রোমোল আছে বা মাইক্রো এলিমেন্ট আছে, তাদের মধ্যে কয়েকটা হলো 2-1 জনের নাম লিখে দিবা, শেষ হয়ে গেছে। সবার নাম তোমার লেখার দরকার নেই, কারণ এখানে বলেছে উদাহরণ সহ লিখো। এর মানে কয়েকটা উদাহরণ দিতে বলছে, সবগুলোর নাম তোমাকে লিখতে বলে নাই। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর দেওয়ার নিয়ম। এত বড় করে লিখার তোমার দরকার নেই, তুমি খালি বলবা যে সব মৌলের উদ্ভিদের শরীরে তাৎপর্য বেশি এবং তাদের পরিমাণ লাগে বেশি, তারা মাইক্রো, যাদের কম তারা মাইক্রো। উদাহরণ এই, শেষ। তাহলে প্রথম প্রশ্নের এখানেই সমাপ্তি। সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্য লিখো। তুমি যদি এটা বইয়ের মতো করে লিখতে যাও, দেন তোমার একটু বেশি পরিমাণ জায়গা নষ্ট হবে। সো বেটার তুমি একটু কম কম শব্দে লেখার চেষ্টা করবা, যাতে তোমার অ্যান্সারটাও পারফেক্ট হয় এবং তোমার জায়গাও কম লাগে, তোমার সময়ও বেঁচে যায়। প্রথমে দেখেন, প্রথমটা হচ্ছে সক্রিয়, এরপরটা হচ্ছে নিষ্ক্রিয়। তো বাপরা, সক্রিয় নিষ্ক্রিয়র মধ্যে বেসিক পার্থক্য কোথায়?
আমি যদি একটু পেছনের দিকে যাই, যারা যারা পড়াশোনা করছেন জানার কথা, নিষ্ক্রিয় কথাটার মানে তুমি কোনো কাজ করছো না, প্রকৃতি বা নেচার বাই ল অফ দ্য নেচার এটা হবে, তোমার কিছু করার দরকার নেই। তো আমরা সবাই জানি যখন আমাদের উচ্চ ঘনত্ব থেকে কোনো জিনিস নিম্ন ঘনত্বের দিকে ফ্লো হয় সেখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। উচ্চ ঘনত্বের দিকে যখন নিম্ন ঘনত্বের দিকে কোনো কিছু ফ্লো করে তখন আমাদের কোনো কিছু করার দরকার নাই, এটা ন্যাচারালি হবে। তাহলে উচ্চ ঘনত্বের দিকে নিম্ন ঘনত্বের দিকে দ্রব্য যাবে, তাহলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, বুঝলাম। এখানে তোমার কিছু করার দরকার নাই, মানে এখানে তোমার শক্তি খরচের দরকার নাই, এখানে তোমার শক্তি খরচের দরকার নাই। তো এখানে যদি তোমার শক্তি খরচের দরকার না থাকে, এখানে কোনো এটিপির দরকার নাই। তো সবাই আমাকে একটু বলো, আমরা এটিপি তৈরি করি কোন প্রক্রিয়ার সাহায্যে? শ্বসনের সাহায্যে। তো যেখানে কোনো শক্তি খরচ হচ্ছে না সেই জায়গায় কি শ্বসন করার দরকার আছে? শ্বসন করি আমরা শক্তি বানাবো তাই, শক্তি বানাই কেন? খরচ করব তাই। তো আমরা এখানে শক্তি কোনো খরচ করার দরকার পড়তেছে না, আমি শ্বসন করে করব কি? তাই এখানে কখনো শ্বসনের হার বাড়ে না। তো এই প্রক্রিয়াতে কখনো শ্বসনের হার বাড়ে না এবং এই প্রক্রিয়াটা হচ্ছে যথেষ্ট দ্রুত হয়, প্রাকৃতিক প্রক্রিয়া তাই অনেক দ্রুত হয়। তাই এটা ঠিক উল্টা করে দাও, তাহলে এটা কি হবে? এটা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে, মানে নিম্ন থেকে উচ্চের দিকে যাচ্ছে। এটা স্বাভাবিক না, এটা জোরপূর্বক বা বলপূর্বক করা হয়, এটা বলপূর্বক করা হয়। শক্তি খরচ করার দরকার আছে, শ্বসনের হার অবশ্যই বাড়বে এবং এটা তুলনামূলক ধীর গতিতে হবে, ধীর গতিতে হবে। কয়টা লিখতে বলেছিল? পার্থক্য লিখতে বলেছে, আমি আপনাকে 5টা লিখে দিয়েছি, ক খ গ ঘ উম, 5টা লিখে দিয়েছি, কম ভাষায় লিখে দিয়েছি, শুধু এতটুকু লিখলেই হবে। বইয়ের মতো এত বড় জিনিস লিখার কোনো দরকার নাই, খাতার জায়গা অনেক ছোট। আবার বড় করে লাইন লিখতে গেলে দেখা যাবে তুমি পয়েন্টই লিখতে পারছো না, অনেকে 3টা পয়েন্টে জায়গা খেয়ে ফেলে। তো 5টা পয়েন্ট অন্তত লিখতে হবে এবং এভাবে কম ভাষায় লেখার চেষ্টা করবা। প্রচ্ছদন বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি? তা আমার মনে হয় প্রশ্নটা দিয়েতে শুধুমাত্র একটা কি পয়েন্টের জন্য তোমরা ভুল কোথায় করবা একটু ভালো করে বলি। তো যখনই আমরা প্রচ্ছদন বলি মাথায় রাখবা, প্রচ্ছদন শব্দটা বলার জন্য তোমাকে 3টা কিওয়ার্ড ইউজ করতে হবে। প্রচ্ছদন শব্দকে বলার জন্য তোমাকে 3টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে ডেফিনেশনে। সেটা কি? যে জৈবিক প্রক্রিয়া, তাহলে এটা একটা জৈবিক প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া? এটা একটা জৈবিক প্রক্রিয়া। যেই জৈবিক প্রক্রিয়ায় অতিরিক্ত পানি, এটা খুব গুরুত্বপূর্ণ, গাছ শুধু শুধু পানি বের করবে না, যদি পানি কখনো অতিরিক্ত থাকে তখনই তাকে বের করবে। অতিরিক্ত পানি বাষ্পাকারে নির্গত করা হয়, তখন তাকে তুমি বলতে পারবে, মানে এই 3টা পয়েন্ট যদি কখনো তোমার একসাথে ঘটে তখনই তুমি তাকে কি বলতে পারবা? তখনই তুমি তাকে বলতে পারবা এটা হচ্ছে প্রচ্ছদন। তাহলে প্রচ্ছদনের ডেফিনেশন আপনাকে অবশ্যই এই 3টা জিনিস উল্লেখ করে দিতে হবে, অবশ্যই, এখানে কোনো প্রকার ঝামেলা নাই। এবং এই প্রচ্ছদন মোট 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে পাতা দিয়ে, একটা হচ্ছে কচি কাণ্ড দিয়ে, একটা হচ্ছে পরিণত কাণ্ড দিয়ে। তো যদি কখনো কচি কাণ্ড দিয়ে হয় তবে এটার নাম হচ্ছে কিউটিকুলার প্রচ্ছদন, কিউটিকুলার প্রচ্ছদন। যদি কখনো পাতা দিয়ে হয় সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছদন। আর যদি কখনো পরিণত কাণ্ড দিয়ে হয় সেটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছদন। শুধুমাত্র নাম লিখবা তাইলেই হবে, লেন্টিকুলার প্রচ্ছদন। তাহলে মাথায় রাখবা, প্রচ্ছদন এখানে ভুল করতে পারো, বাষ্পাকার কথাটা লিখো নাই, এটা হয়তো ভুল হতে পারে। অতিরিক্ত পানি লিখো নাই, এটা হয়তো ভুল হতে পারে। আর এটা একটা জৈবিক প্রক্রিয়া, এটা কোনো রাসায়নিক প্রক্রিয়া না, এটা জৈবিক প্রক্রিয়া। রাসায়নিক মানে যেখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়, এখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় না, পানি আসছে পানি চলে গেছে, শেষ। এখন আসেন সংজ্ঞা লিখো, অভিস্রবণ, ব্যাপন, টার্জিনিটি, ওই বইয়ের আমাদের আবুল হাসান স্যারের যে পেজটা আছে ওখান থেকে তুলে দেওয়া আর কি। তো ভালো করে দেখি অভিস্রবণ কথাটা মানে কি, অভিস্রবণে কি পয়েন্ট কি? অভিস্রবণে কি পয়েন্ট হচ্ছে একই দ্রাবক থাকতে হবে, দুটা ভিন্ন ঘনত্বের দ্রাবক না হলে তো যাবে না কখনো না। আর মেইন গুরুত্বপূর্ণ, একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি থাকবে, যেখান থেকে দ্রাবক
বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে যাবে। তো যদি আমাকে কখনো লিখতে বলা হয়, আমি একটু ছোট করে এটাকে লিখবো। আমি বলবো যদি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পৃথকীকৃত কোনো দ্রাবক তার উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গায় প্রস্তাবিত হয় বা প্রবাহিত হয়, তার নাম হচ্ছে অভিস্রবণ। একটি বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পৃথকীকৃত কোনো দ্রাবক যদি উচ্চ ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রাবক থেকে উচ্চ ঘনত্বের নিম্ন ঘনত্বের দ্রাবকের দিকে প্রবাহিত হয়, তার নাম কি? অভিস্রবণ। একটি বৈষম্যবদ্ধ ঝিল্লি দ্বারা পৃথকীকৃত কোনো দ্রাবক তার তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় প্রবাহিত হলে তার নাম অভিস্রবণ। এটাই লিখবেন, বইয়ের মতো এত বড় ঘিঞ্জি লিখবেন না। তো ব্যাপন তো অনেক সোজা। ব্যাপন হচ্ছে কোন দ্রব যদি তার উচ্চ ঘনত্বের এলাকা থেকে নিম্ন ঘনত্বের এলাকার দিকে যায়, তার নাম হচ্ছে ব্যাপন। শুধু পার্থক্য হচ্ছে অভিস্রবণ দ্রাবকের হয় আর ব্যাপন হচ্ছে দ্রবের হয়। এখন আসেন প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস কথাটার মানে হচ্ছে প্লাজমা কমে যাওয়া, মানে প্লাজমা বের হয়ে যাওয়া। তো প্লাজমোলাইসিস কথাটার মানে হচ্ছে কোনো কোষ থেকে তার প্লাজমা বা সাইটোপ্লাজম বা পানি বের হয়ে আসা। যে প্রক্রিয়ায় কোষ থেকে তার সাইটোপ্লাজমের পানি বাইরে নির্গত হয়, এই কারণে প্রোটোপ্লাজম সংকোচন ঘটে, তার নাম প্লাজমোলাইসিস। যে ধরনের প্রক্রিয়ায় উদ্ভিদের কোন একটা কোষের পানি বের হয়ে আসে এবং তার প্লাজম বা সাইটোপ্লাজম সংকুচিত হয়, তার নাম প্লাজমোলাইসিস। প্লাজমো মানে সাইটোপ্লাজম, লাইসিস মানে কমে যাওয়া। কোনো একটা প্রক্রিয়ায় কোষ থেকে পানি বের হয়ে যাওয়ার কারণে যদি তার সাইটোপ্লাজম সংকুচিত হয়, তার নাম প্লাজমোলাইসিস। টার্জিডিটি, টার্জিডিটি তার উল্টা। এটা জাস্ট একটা একটার অপোজিট জিনিস। এটা জাস্ট একটা একটার অপোজিট। অপোজিট কথাটার মানে কি? যদি কখনো কোষের মধ্যে পানি এসে ঢুকে তখন কোষ ফুলে যায়। কোষ থেকে পানি বের হয়ে যদি যায়, তাহলে কোষ যদি সংকুচিত হয়, তাহলে কোষের মধ্যে পানি ঢুকলে কোষ ফুলে যাবে না? এই কোষের ফুলে যাওয়াকে বলা হয় টার্জিডিটি। এই যে কোষের স্ফীত হওয়াকে বলা হয় টার্জিডিটি। ইমবাইবিশন, ইমবাইবিশন হচ্ছে একটা পানি শোষণ করার প্রসেস। যে পানি শোষণ করবে হচ্ছে শুধুমাত্র কলয়েডেরা। অবশ্যই মাথায় রাখবা, যদি কখনো কলয়েড জাতীয় পদার্থ মানে গাছ, কাঠ, এরা গাছ হতে পারে, এখানে কারা কারা থাকতে পারে? গাছ, কাঠ, সেলুলোজ, স্টার্চ মানে উদ্ভিদজ জিনিসগুলো আর কি, স্টার্চ। তো আমরা সবাই নাম শুনে বুঝতে পারছেন, গাছ, কাঠ, সেলুলোজ, স্টার্চ, এগুলো উদ্ভিদজ পদার্থ, কলয়েড পদার্থ। এগুলো যদি কখনো পানি শোষণ করে তখন তাকে বলা ইমবাইবিশন। আর টার্গার প্রেসার, যে প্রেসারের কারণে কোষ স্ফীত হয়, ওই টার্জিডিটি হয় যে প্রেসারের জন্য, তার নাম টার্গার প্রেসার। সিম্পল উত্তর, কোষের টার্জিডিটির জন্য যে চাপ দায়ী তার নামই হচ্ছে টার্গার প্রেসার। C4 উদ্ভিদের 5টি বৈশিষ্ট্য লেখো। তো আমি এই প্রশ্নটাকে একটু মডিফাই করে পড়াবো যাতে সব পড়া হয়ে যায়। তুমি শিখবে এভাবে যে তুমি C3 আর C4 এর 5টা পার্থক্য শিখে নিবা। এটা করে কি হবে, যদি কখনো পার্থক্য আসে পার্থক্য লিখতে পারবা, যদি কখনো তোমাকে শুধুমাত্র C3 এর বৈশিষ্ট্য লিখতে বলে তাও পারবা, C4 লিখতে বলে তাও পারবা। তাই বেটার C3 C4 এর পার্থক্য একসাথে পড়ে ফেলবা। এতে করে C3 এর বৈশিষ্ট্য হবে, C4 এরটাও হবে, পার্থক্য হবে। সবার আগে আমরা যাব যেখানে, সেটা হলো পার্থক্যের একটা রেখা ক্রিয়েট করি এবং এই পাশে থাকবে আমাদের C3, এই পাশে থাকবে আমাদের C4 এবং এর থেকে আমরা আলাদা করি। আসেন, সো প্রথম পয়েন্টে আমরা আসি। C3 C4 এর প্রথম পার্থক্য কোথায়? প্রথম পার্থক্যই হলো C3 সবসময় নিম্ন তাপমাত্রায় ঘটবে, আর এটা সবসময় উচ্চ তাপমাত্রায় ঘটবে। তো নিম্ন তাপমাত্রা বলতে কি বলা হচ্ছে, আসলে কি বুঝতেছি আমরা? নিম্ন তাপমাত্রা বলতে এটা হচ্ছে 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার পার্থক্য ঘটবে সবসময় 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে। এটা এই টেম্পারেচারের মধ্যে ঘটে, কিন্তু আপনার এটা ঘটবে হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে সব থেকে ভালো ঘটবে। তাহলে আমাদের 2 নাম্বার পয়েন্ট হয়ে গেছে। দেখেন ছোট ছোট শব্দে অনেক ভালো ভালো উত্তর। 3 নাম্বার, এখানে যে C3 সাইকেলটা হয়, এই C3 সাইকেল যথেষ্ট পরিমাণে কম ইফেক্টিভ, ওর কর্মদক্ষতা অনেক কম হবে। কেন কর্মদক্ষতা কম হবে? কারণ ও তো হাই টেম্পারেচারে টিকেই থাকতে পারে না। 10 ডিগ্রি টেম্পারেচারে কোন গাছ এমনি ফল দেয়?
10 ডিগ্রি টেম্পারেচার, গাছ তো পৃথিবীতে বেশি না, আমাদের সব গাছ হাই টেম্পারেচারে বেঁচে থাকে, তাই ও রিলেটিভলি কম কর্মদক্ষ হবে, কম কর্ম দক্ষতা, এটা হচ্ছে উচ্চ কর্মদক্ষতা। এখানে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করার জন্য যে এনজাইমটা, এখানে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণের যে এনজাইম তার নাম হলো রুবিস্কো, আর এখানে যে এনজাইমটা তার নাম হচ্ছে, শুধু কার্বক্সিলাস লিখে দেন, অনলি কার্বক্সিলাস, কার্বক্সিলাস। এখানে প্রথম যে পদার্থটা উৎপন্ন হয় সেই প্রথম পদার্থের নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারালডিহাইড একটা লিখলেই হবে, গ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ, আর এটার প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো 5টা হয়ে গেছে, তুমি চাইলে আরো একটা শিখে রাখতে পারো যদি কখনো কাজে লাগে। এখানে যে কার্বন ডাইঅক্সাইড লাগে, এখানে কার্বন ডাইঅক্সাইড লাগে খুবই কম, মানে এখানে অনেক বেশি পরিমাণ লাগবে, অনেকটা 50 থেকে 150 ppm কার্বন ডাইঅক্সাইড দরকার, আর এখানে দরকার হচ্ছে মাত্র 0.1 থেকে 10 ppm হইলেই মোর দেন এনাফ। তো খেয়াল করে দেখো একবার, তুমি যখন বই থেকে পড়বা, বই অনেক লম্বা লম্বা লাইন ব্যাখ্যা করেছে এবং বই অনেক কঠিন কঠিন জিনিসগুলো ব্যাখ্যা করেছে, আপনাকে শুধু 5টা ক্যারেক্টার লিখতে বলেছে, আপনি যে কোনো 5টা সোজা ক্যারেক্টার লিখবেন যাতে আপনার সময়ও সেভ হয় এবং নাম্বারও পুরোটা আসে। নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা 10 থেকে 25, 22 থেকে 35, কম কর্মদক্ষতা, উচ্চ কর্মদক্ষতা, কার্বন ডাইঅক্সাইড গ্রহণের এনজাইম রুবিস্কো, ওখানে কার্বক্সিলাস। এখানে প্রথম পদার্থের নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে 3-PGA বলা হয়, 3-PGA বলা হয়, 3 কার্বনওয়ালা, আর এটা হচ্ছে 4 কার্বনওয়ালা, আর লাস্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কতটুকু দরকার। তো একটু সোজা করে উত্তর লেখার চেষ্টা করবা, সোজা অ্যান্সার লেখার চেষ্টা করবা। শার্লক সংশোধন, এটা হচ্ছে আমাদের সবার ডিমান্ডিং একটা প্রশ্ন, সবাইকে যদি এই প্রশ্ন দেয় সবাই নাচতে নাচতে দিবে, কারণ একটা জিনিসই মনে হয় গাধা থেকে ভালো, ঘোড়া থেকে সিংহ, সবাই পারবে, সেটা হচ্ছে ফটোসিনথেসিসের রিঅ্যাকশন। তা আমার মনে হয় এটা একটু পরীক্ষার আগে দেখে যাওয়া উচিত, এটা একটা দেখে যেতে পারেন, আর একটা হচ্ছে শ্বসনের বিক্রিয়া দেখে যেতে পারেন, শ্বসনের যে বিক্রিয়াটা ছিল, শ্বসনের সেই বিক্রিয়াটা তোমরা একটু দেখে যেতে পারো, পরীক্ষা আসতেই পারে, এগুলো অনেক সোজা জিনিস। হ্যাঁ, সালোক সংশ্লেষণের হার কি? সালোক সংশ্লেষণের হার কথাটার মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। তো একটু খেয়াল করে দেখো, আমরা যে আগের জায়গায় ছিলাম, এখানে তুমি ইনপুট দিয়েছো কাকে? কোথায় গেল? ইনপুট দিয়েছো কাকে? তুমি ইনপুট দিয়েছো কার্বন ডাইঅক্সাইড, এবং আউটপুট পেয়েছো কত? তুমি আউটপুট পেয়েছো অক্সিজেন। তাহলে দেখো তুমি ইনপুটে কত পাইছো? তুমি ইনপুটে পাইছো 6টা কার্বন ডাইঅক্সাইড, মানে এখানে উত্তর হচ্ছে 6 মলিকিউল বা 6 মোল, আর এখানে তুমি আউটপুটে পাইছো 6 মোল অক্সিজেন, তাহলে 6 কাটা, উত্তর হচ্ছে সালোক সংশ্লেষণের হার হচ্ছে 1। এটাই পরীক্ষায় আসে যে সালোক সংশ্লেষণের হার বের করার উপায় কি? অক্সিজেনের পরিমাণ যতটুকু ত্যাগ করেছো, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেটা তুমি গ্রহণ, ইনপুট, আউটপুট বাই ইনপুট, পরীক্ষা এটাই আসতে পারে। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মধ্যে 4টা পার্থক্য লিখো। তাহলে 4টা পার্থক্য পড়লে পরীক্ষা যদি কখনো এরকম করে বলে ফটোসিস্টেম 1 এর বৈশিষ্ট্য লিখো, বা তোমাকে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন করে ফটোসিস্টেম 2 এর বৈশিষ্ট্য লিখো, আমার মনে হয় এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না, কারণ একই জিনিস নানানভাবে পরীক্ষায় স্যারেরা এমনিই পারে, তাদের ইচ্ছা। তাহলে চলো আমরা সোজা সোজা 4টা শিখবো, যে 4টা অনেক সোজা হবে, ইজিলি লেখা যাবে। কি আছে? একটা হচ্ছে PS1, আর একটা হচ্ছে PS2। কি কি পার্থক্য আপনি খুব ইজিলি লিখতে পারবেন, ওগুলাকে দেখাই। তাহলে সবার আগে আমি যেটা শিখবো, PS1 এটা হচ্ছে আদি প্রকৃতির। এটা কি প্রকৃতির? আদি প্রকৃতির।
মানে সৃষ্টির শুরুর একদম প্রথম যে উদ্ভিদ তার মধ্যেই PS1 ছিল, তাই তো 1 নাম দিয়েছি না, নাহলে 2 3 4 দিতে পারতাম, 1 কেন? সবার আগেও আসছে। আর এটা হচ্ছে নতুন প্রকৃতির। এই যে PS1 এটা হচ্ছে সাইক্লিক হোক, মানে আমি বাংলাতে লিখে দিই, এটাকে আপনি অচক্রীয় এবং চক্রীয় সব প্রকার ফটোফসফোরাইলেশনে এটাকে ব্যবহার করা যাবে। অচক্রীয় ও চক্রীয় উভয়ই ফসফোরাইলেশন এটাকে ব্যবহার করা হয়, কারণ সৃষ্টি শুরু থেকে আছে, বর্তমানেও আছে, তাই এটা সব জায়গায় ব্যবহার করা যায়, কোনো ফারাক নাই। বাট এটা শুধুমাত্র অচক্রীয়তেই ব্যবহার করা হয়। গেল PS1 যেটা আছে, এই PS1 এর মধ্যে ক্লোরোফিল এ কেমন হয়? PS1 এর মধ্যে ক্লোরোফিল এ যেটা থাকে সেটা হচ্ছে 700 থাকে, আর এটা থাকে হচ্ছে ক্লোরোফিল এ 680। এরপর যদি আরেকটা পড়তে চাও, আমি সবসময় এরকম করে মনে রাখতাম, রোল নাম্বার 1 সবসময় ক্লাসের সামনের দিকে বসে, একদম যেখানে দরজা ঠিক তার পাশে পাশে বসে। রোল নাম্বার 2 তার পিছনে, 3 তার পেছনে, এরকম করে কিন্তু ছোটবেলায় আমাদের স্কুলে বসানো হইতো। 1 সবার আগে, 2 পেছনে, 3 ক্যাডেট কলেজে এরকম করে আমাদের সিট ডিস্ট্রিবিউশন থাকতো, ক্যাডেট নাম্বার ওয়াইজ প্রথম দিকে। পরে আমরা তো মকরা পার্টি, আমরা তো নিজের মতো চেঞ্জ করে নিতাম, কিন্তু প্রথম দিকে তো এভাবে সাজানো হতো না, 1 2 3 4। 1 সবসময় সামনে এবং দরজার কাছে থাকে, কারণ ও সবার থেকে ভালো রেজাল্ট করতে সবার সামনে সিট ওর, তাই 1 সবসময় বাইরের দিকে থাকে, ক্লাসের বাইরের দিকে, ভেতরের দিকে থাকে ব্যাক বেঞ্চার পার্টি। তো 1 তো ভালো স্টুডেন্ট, ও সামনের দিকে বা বাইরের দিকে থাকবে। ফর দ্যাট রিজন পরীক্ষায় আসে। ও থাইলাকয়েডের কোথায় থাকে? ও থাইলাকয়েডের বাইরের দিকে থাকে, থাইলাকয়েডের বাইরের দিকে। তো 2 কে তো কেউ মনে রাখে না, 2 কে সবাই ভুলে যায়, 1 কে সবাই মনে রাখে, 2 কে সবাই ভুলে যায়। ফর দ্যাট রিজন 2 থাকবে ব্যাক বেঞ্চার পার্টি, পেছনের দিকে, তাই ও থাকবে থাইলাকয়েডের ভেতরের দিকে। থাইলাকয়েডের ভেতরের দিকে। তো এই 4টা বৈশিষ্ট্য আপনি একটু পড়বেন, বইয়ে অনেক বেশি বেশি করে বলা আছে, আমি আপনাকে একটু ছোট করে দিলাম যে কতটুকু উত্তর আপনাকে লিখতেই হবে, ঠিক আছে? এরপর আসেন সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য। এটা হচ্ছে ওই বাচ্চা লেভেলের ক্লাস 9 এর প্রশ্ন, এটা 9 এর প্রশ্ন এখন দিয়ে দিয়েছে যে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে 5টা পার্থক্য লিখো। তো তুমি ন্যাচারালি যেগুলো পারো সেগুলো সবার আগে লিখে ফেলবা, বই থেকে হুবহু মুখস্থ করে লেখার দরকার নেই। যেমন দেখো, আমাকে যদি কখনো বলে ফটোসিনথেসিস আর রেসপিরেশন মানে শ্বসন, যদি আমাকে কখনো বলে এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে, তখন আমি কিভাবে ক্রিয়েট করব? একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। প্রথম যেটা আমার কাছে আসবে, প্রথম যেই ডিফারেন্সটা আমি ক্রিয়েট করব, সেই ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট করব ভালো করে দেখায়। প্রথম ডিফারেন্সটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আমরা যেটা করি সেটার আগে বলবো। এখানে আমরা খাদ্য তৈরি করি, আর রেসপিরেশন যেটা আছে এখানে আমরা শক্তি তৈরি করি। ফটোসিনথেসিসে 2টা ধাপ আছে। 2টা ধাপ কি কি? একটা হচ্ছে আলোক নির্ভর, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। আর এখানে 4টা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, একটা হচ্ছে ক্রেবস চক্র, আর একটা হচ্ছে ইটিএস। এর পরের পয়েন্টটা লিখি আমরা। দেখো এগুলো খুব সোজা, তুমি যেগুলো পারো আমি ওগুলাই লিখছি, কিন্তু এর বাইরে আমি কিছুই লিখছি না। এখানে উৎপাদ কি? এখানে উৎপাদ হচ্ছে গ্লুকোজ। এখানে উৎপাদ কি? এখানে উৎপাদ যদি সবাত শোষণ হয় সেখানে হচ্ছে 36 এটিপি, তুমি 38 লিখলেও কোনো সমস্যা নাই। আর অবাত শোষণ যদি হয় এখানে উৎপাদ হচ্ছে 2 এটিপি।
এখানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, কারণ আমরা জানি সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড এবং পানির কথাও লিখতে পারো, পানি ব্যবহার করা হয়। আর এখানে গ্লুকোজ এবং অক্সিজেনকে ব্যবহার করা হয়, গ্লুকোজ ও অক্সিজেনকে ব্যবহার করা হয়। আরো কি লিখতে পারো? আরো লিখো যে ভাই সালোক সংশ্লেষণ সূর্যের আলো ছাড়া হয় না, সুতরাং এটা দিনে ঘটে, আর আমাদের শক্তি তো সারাদিন লাগে, সুতরাং এটা সারাদিন ঘটে, সারাদিন ও সারা রাত। তাহলে দেখো তুমি সব থেকে ইজিয়েস্ট 5-6টা লিখে ফেলছো। তুমি কি আরো লিখতে চাও? তুমি চাইলে এখানে আরো পয়েন্ট বানানো সম্ভব। আরো কি কি পয়েন্ট বানানো সম্ভব? এটা হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া, এটা হচ্ছে বোথ, এটা একই সাথে জারণ এবং বিজারণ বোথ প্রক্রিয়া। তুমি আরো লিখতে চাও, তাহলে আরো লিখলে আরো আসতে পারে। আরো কি কি বানাবো চলো। এখানে হচ্ছে ফটোফসফোরাইলেশন হয়, মানে আরো ছোট ছোট পয়েন্ট আছে, তুমি অনেকগুলো ছোট ছোট পয়েন্ট বের করতে পারবা। আর এখানে কি হয়? এখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। তাহলে খেয়াল করে দেখো, বই থেকে এত গাদা গাদা উত্তর মুখস্থ করার তো কোনো প্রয়োজন নাই। তুমি ন্যাচারালি তোমার মধ্যে যা যা পারো তুমি সেগুলাই লিখবা। বইয়ের মধ্যে এত কথা, এত জ্ঞান লিখার কোনো মানে হয় না। আপনি একদম ছোট পয়েন্টে যা পারবেন তাই লিখবেন। এত জ্ঞান গর্ভ উত্তর দেওয়ার থেকে যা দরকার তা লিখলে ফুল মার্কস পাওয়া যায়। উল্টা জ্ঞান গর্ভ উত্তর দিতে গেলে দেখা যায় অ্যান্সার ভুল হয় আরো আমাদের বেশি। সবাত শ্বসনের মোট উৎপন্ন শক্তি টেবিল আকারে হিসাব করে দেখাও। তা আপনি দেখাতেই পারেন, চলেন কিভাবে দেখাবেন। আপনি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যেটা আছে, সে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তুমি কি বানাও? তুমি মোট বানাও হচ্ছে 2টা NADPH2 উৎপাদন, 2টা NADPH2 বানাও আর 4টা ATP বানাও। খরচ কি করো? তুমি খরচ করো 2 ATP। তাহলে নেট কত পাচ্ছ? নেট পাচ্ছ 2টা NADPH2 আর সাথে পাচ্ছ হচ্ছে 2টা ATP। তো 2টা NADPH2 সমান হচ্ছে 6 ATP, লিখে ফেললা। তাহলে মোট কত? 8 ATP হয়ে গেল প্রথমটা। এরপরে চক্রের নাম কি? অ্যাসিটাইল কোয়ে। তো অ্যাসিটাইল কোয়ে ধাপে তুমি কি বানাও? অ্যাসিটাইল কোয়ে ধাপে তুমি বানাও হচ্ছে মোট 2টা NADPH2। তাহলে উৎপাদন কত? 2টা NADPH2। খরচ আছে কোনো? না, কোনো খরচ নাই। তাহলে নেট উৎপাদন কত হলো? 2টা NADPH2 সমান সমান 6 ATP সমান সমান 6 ATP। এরপর আমরা আসি ক্রেবস চক্র। ক্রেবস চক্রে তুমি উৎপাদন কি করো? তুমি করো 6টা NADPH2, তারপর তুমি করো হচ্ছে 2টা FADH2 আর করো হচ্ছে তুমি 2টা ATP। তাহলে নেট প্রোডাকশন কত হলো? 6টা NADPH2 থেকে তুমি পাবা 18 ATP, 2টা FADH2 থেকে তুমি পাবা হচ্ছে 4 ATP এবং 2টা ATP থেকে তুমি পাবা 2 ATP। তো কত আসলে এখানে? এখানে আসলে 24। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সবগুলো যোগ করো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে আমি গ্লাইকোলাইসিস থেকে কত পাইছি? গ্লাইকোলাইসিস থেকে পেয়েছি আমি 8 ATP। অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কত পেয়েছি? পেয়েছি আমি ওখানে 6 ATP। আর ক্রেবস সাইকেল থেকে আমি কত পেয়েছি? 24 ATP। তাহলে টোটাল কত পাইলাম আমি দিন শেষে? 8 6 14, 14 24 38 ATP। তুমি 38 লিখলেও হবে বা 36 লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে তোমাকে দেখাইতে বলছে, এবং এটা HSC লাইফে সবাইকে দেখাইতে হয়। তুমি এভাবেও দেখাতে পারো, বইয়ের মতো দেখাতে পারো, তোমার নিজের মতো করে লিখলেও হবে। তুমি যেমনি রিপ্রেজেন্ট করবা তোমার লাস্টে মিলাই দিলেই হবে। ভিতরে গোলমাল পাকালে তো হবে না, ভিতরে ঠিক থাকা লাগবে। বাট যেমনি দেখাও তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। আমি এভাবে দেখাতাম, তুমি ওভাবেও দেখাতে পারো, যেভাবে খুশি তুমি দেখাও, উত্তর আসলেই হবে। সবাত শোষণ নবাত শোষণের মধ্যে 5টা পার্থক্য অনেক সোজা,
অনেক সোজা কেন? ওই যেগুলো আমি নর্মালি পারি আমি ওগুলোকে ব্যবহার করব বারবার, আমি কখনো এক্সট্রা কথাবার্তা লিখি না। তাহলে সবাত শোষণ অবাত শোষণের মধ্যে বেসিক পার্থক্য যদি কখনো ক্রিয়েট করতে হয়, দেখো ন্যাচারাল তুমি কি কি পারো সেগুলো সবার আগে লিখবা, ন্যাচারাল ঘটনাগুলো সবার আগে দিবা, ন্যাচারাল ঘটনাগুলো তুমি সবার আগে দেওয়ার চেষ্টা করবা, এর থেকে বেশি তুমি কখনোই করবা না। দেখো প্রথম থেকে কি কি আসতেছে, সবাত শ্বসন, এখানে অক্সিজেনকে ব্যবহার করা হয়, এখানে অক্সিজেনকে ব্যবহার করা হয় না, একটা পার্থক্য আমি পেয়ে গেলাম। 2 নাম্বার, সবাত শোষণের ধাপগুলা কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সোজা কথাবার্তা। বাট অবাত শোষণের ধাপ কয়টা? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ জারণ। এর পরের ধাপ, এখানে গ্লুকোজের সম্পূর্ণ অক্সিডেশন ঘটে, গ্লুকোজের সম্পূর্ণ অক্সিডেশন ঘটে, আর এখানে অসম্পূর্ণ অক্সিডেশন হয়। এখানে আপনি কয়টা টিপি পান? এখানে আপনি 36 বা 38 যেটা লিখবেন ওটাই কারেক্ট। এখানে আপনি কয়টা টিপি পান? এখানে আপনি 2টা টিপি পান। এটা মূলত কারা করে? এটা মূলত করে হচ্ছে ইউক্যারিওটিক জিব্রা, ইউক্যারিওটিক জিব্রা, এটা করবে মূলত প্রোক্যারিওটিক জিব্রা। তাহলে দেখো তুমি ন্যাচারাল কথাবার্তা লিখলেও তোমার 5টা পার্থক্য হয়ে যায়। তুমি কেন বই থেকে বেছে বেছে অনেক কঠিনগুলো লিখবা? তাই যাই বলুক এভাবে করে লিখলে উত্তরটা আরো সুন্দর হয়, পারফেক্ট হয় এবং গুছানো হয়। বাট তুমি যদি অনেক লিখতে গিয়ে পয়েন্ট মিস করে চলে যাও তখন কিন্তু সমস্যা, বাকি ভুং ভাং অ্যান্সারগুলো কিন্তু লিখবা না। ওই দেখেন সেম জিনিস চলে আসছে, আমরা অলরেডি সলভ করে ফেলছি, সলভ ডি বিফোর, ওই সেম 5টা পার্থক্য লিখতে পারলেই হবে, যেগুলো আমি দেখিয়েছিলাম, যে কোনটা উচ্চ তাপমাত্রা হয়, কোনটা নিম্ন তাপমাত্রায় হয়, কোনটা টেম্পারেচার কেমন, প্রথম পদার্থের নাম কি, এনজাইমটার নাম কি, কর্মদক্ষতা নিয়ে কথা বলতে পারো, কার্বন ডাইঅক্সাইড নিয়ে কথা বলতে পারো, চলে আসছে এখানে। এটা হচ্ছে একটু জ্ঞানধর্মী প্রশ্ন, আপনাকে এত কিছু লিখতে হবে না। যদি তুমি পরীক্ষার খাতায় জায়গা কম দেখো তখন শুধুমাত্র হেডিংগুলো লিখবা, অনলি হেডিংগুলো লিখে চলে আসবা, যে ব্যবহার বেকারি শিল্প, মদ শিল্প, অ্যালকোহল শিল্প, তারপর দই তৈরি, দুগ্ধ শিল্প, আয়ুর্বেদিক ওষুধ, চা কফি প্রস্তুতি, মাছ মাংস শিল্প, ভিটামিন তৈরি, ভিনেগার তৈরি, শুধু পয়েন্ট লিখে চলে আসবা, পয়েন্টস অনলি, অনলি পয়েন্টস, শুধুমাত্র পয়েন্টস লিখবা। বেশি লিখতে গিয়ে পয়েন্ট মিস করিও না, নাম্বার তারাই বেশি পায় যাদের পয়েন্ট বেশি হয়, যাদের গ্যাস বেশি হয় তারা না, পয়েন্ট বাড়াবা। এই তো আমাদের চ্যাপ্টার। তাহলে আমাদের শারীরতত্ত্ব থেকে পসিবল কোশ্চেন এই বছরের কোনটা কোনটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, বাট আমি সবাইকে বলবো অন্তত পার্থক্য আর বৈশিষ্ট্য লাস্ট পেজে লিখে দিই, পার্থক্য আর বৈশিষ্ট্য আপনাকে এই চ্যাপ্টার থেকে, পার্থক্য আর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই পার্থক্য আর বৈশিষ্ট্যগুলো বারবার রিভিশন দিবেন, বারবার রিভিশন দিবেন। বেস্ট অফ লাক। তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে আবার অন্য কোনো রিটার্ন স্পেশাল ক্লাসে।